এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম ক্ষমতায় আসার পর জেতার পর ফার্স্ট যে বিষয়টা নিয়ে অ্যাটাক করছে সেটা বাংলাদেশ নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প অবধি বাংলাদেশের হিন্দু নিয়ে চিন্তিত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মানে আতুরঘর হয়ে গেছে, আর রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গিয়াদের আতুরঘর হয়ে গেছে। এই রাজ্য সরকারে কিন্তু কোনো টনক নড়ছে না। আসল যে জ্বলন্ত ইস্যুগুলো সেখানে বিরোধীরা ফোকাস করবে না। কই অনুপ্রবেশ নিয়ে তো বিরোধীদের বিন্দুমাত্র চিন্তা নেই। এই বিরোধীরা যে এত লম্পঝম্প করে সিকিউরিটিদের চোখের সামনে দেখতে পাচ্ছে না। আজকে রাজ্য তথা ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। নোংরা রাজনীতি, নোংরা পলিটিক্স করার জন্য দেশের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অবধি এরা কম্প্রোমাইজ করতে পারে। ভয় পাওয়ানোরও একটা লিমিট আছে। তুমি এতটাও ভয় মানুষকে পাইও না যে মানুষের ভেতর থেকে ভয়টাই উবে যায়। যে প্রসঙ্গের দিকে প্রথম আসবো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাংলাদেশে যে ইস্কন সংগঠন আছে সেখানকার যে তিনি একদম ধর্মগুরু চিন্ময় মহারাজ রয়েছে, চিন্ময় কৃষ্ণ মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে বাংলাদেশ যে পথে এগিয়ে গেছে সারা বিশ্ব এটা নিয়ে বিস্ময় প্রকাশ করছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম ক্ষমতায় আসার পর জেতার পর ফার্স্ট যে বিষয়টা নিয়ে অ্যাটাক করছে সেটা বাংলাদেশ নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প অবধি বাংলাদেশের হিন্দু নিয়ে চিন্তিত, কিন্তু আজকে এই রাজ্য সব থেকে বড় হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মানে আতুরঘর হয়ে গেছে, আর রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গিয়াদের আতুরঘর হয়ে গেছে। এই রাজ্য সরকারে কিন্তু কোনো টনক নড়ছে না। এবং আমরা ভীষণ আশঙ্কা প্রকাশ করছি এবং আমরা হাত জোর করে অনুরোধ করছি ভারত সরকারকে, এই চিন্ময় মহারাজের জন্য, সেফটির জন্য ভারত সরকার যেন একটু দেখে। কারণ করেছে তো বাংলাদেশের পুলিশের তো কোনো অকাত নেই। তো বাংলাদেশ পুলিশ এই জন্য করছে কারণ আমরা দেখেছি বাংলাদেশে ওখানে প্রত্যেকটা হিন্দু প্রফেসর থেকে শুরু করে যে কটা আধিকারিক ছিল তাদেরকে বাধ্য করে মাথার ওপর দাঁড় করিয়ে তাদেরকে মেরে পৈশাচিকভাবে অত্যাচার করে তাদের সেই পদ থেকে পদত্যাগ করানো হয়েছে। এবার আমরা এই অ্যাজাম্পশনটা, আশঙ্কাটা ছিল, আজকে এই আশঙ্কাটাই কিন্তু মানে বাস্তবে পরিণত হলো। আমাদের ভারত সরকারের কাছে অনুরোধ, ওনার সুরক্ষার দায়িত্ব যেন ভারত সরকার নয়, নয়তো কোনোদিন শুনবো যে চিন্ময় মহারাজের কিছু একটা হয়ে গেছে। এই আশঙ্কা থেকে কিন্তু ভারত সরকারের কাছে আমাদের আপামর রাজ্যবাসী কেন, পশ্চিমবঙ্গবাসী কেন, ভারতবাসীর অনুরোধ, চিন্ময় সরকারের যেন যথাযথভাবে তাকে সুরক্ষাটা দেওয়া হোক। দিদি, এই সংসদে আমরা দেখতে পাচ্ছি যে আদানির ঘুষ কাণ্ড নিয়ে এত তোলপাড়ি, মানে একেবারে বিরোধীরা সরব হয়ে উঠেছেন, কিন্তু এই যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে এইসব নিয়ে কেন মুখ খুলছেন? আদানির না বিরোধীরা সবসময় এইসব প্রসঙ্গ নিয়ে তোলপাড় করে সব কিছুর মানে আসল যে জ্বলন্ত ইস্যুগুলো সেখানে বিরোধীরা ফোকাস করবে না। কই অনুপ্রবেশ নিয়ে তো বিরোধীদের বিন্দুমাত্র চিন্তা নেই। আর তাহলে আদানি একজন ব্যবসায়ী, সে যদি কোনো কিছু করে থাকে তার জন্য উচ্চ ন্যায়ালয় আছে, দেশের আইন কানুন আছে, সেটা দেশের আইন কানুন বুঝবে। তাহলে আজকে তো আমরা এটাও দেখলাম যে বিনয়ের ভাই কিভাবে চিৎকার করে আবার সেই পুলিশ আবার ডিজে বাজিয়ে তার আওয়াজটা বন্ধ করার চেষ্টা করলো। এবং সে যেতে যেতে এটাও বলল যে আমি যদি মুখ খুলি তাহলে কিন্তু সরকার পড়ে যাবে। তাহলে আমরা এটার উপর বিশ্বাস ভরসা করে নিই। তো একটা ব্যবসায়ী কি করছে না করছে তার ব্যবসার ব্যাপার, এবং সেটা সরকারের ব্যাপার, এবং সেটা উচ্চ ন্যায়ালয়, সে যদি দোষ করে থাকে আইন ব্যবস্থার ওপর এখনও আমাদের আস্থা ভরসা আছে, সেটা আইন ব্যবস্থা দেখে নেবে। কিন্তু আমার প্রশ্ন, এই বিরোধীরা যে এত লম্পঝম্প করে বিরোধীদের চোখের সামনে দেখতে পাচ্ছে না। আজকে রাজ্য তথা ভারতের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কেন বিরোধীরা একটা কথা বলছে না? আজকে অনুপ্রবেশ নিয়ে সারা বিশ্ব, শুধু ভারতবর্ষ না, সারা বিশ্বব্যাপী জর্জরিত। যেখানে সারা বিশ্ব চোখ খুলে দেখতে পাচ্ছে এবং আঙুল তুলে তুলে বলছে যে এখান থেকে বের করা হোক। সে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সব জায়গার একই অবস্থা। সেখানে ভারতবর্ষ দেখতে পাচ্ছে না। ভারতের বিরোধীদের কাছে এইটুকু কি মানে সংবেদনশীলতা আমরা আশা করি না যে এইরকম একটা জ্বলন্ত ইস্যু নিয়ে তারাও আসুক, খুলে কথা বলুক? না, তারা কেন বলবে? কারণ তারা তো এদের তৈরি করছে, তারাই তো এদের ভোট ব্যাংক। তারা কেন এদেরকে তাড়াবে? তারা তো আরও জামাই আদরে এদেরকে নিয়ে আসছে। তারা শুধু এই নোংরা রাজনীতি, নোংরা পলিটিক্স করার জন্য দেশের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অবধি এরা কম্প্রোমাইজ করতে পারে। এই তো দেশের বিরোধী, এদের নিয়ে কথা বলবো? এদের থেকে তো মানে দেশদ্রোহী যারা, তারা তো জানি যে এরা ঘোষিত দেশদ্রোহী, তো এরা দেশদ্রোহীর থেকে কিছু তো কম না। দিদি, ইস্কন আন্তর্জাতিক একটা সংস্থা, সেই ইস্কনকে জঙ্গিমূলক একটা তকমা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কারা দিচ্ছে? জামাতরা।
যারা সবথেকে বড় জঙ্গি সংগঠন, যারা জঙ্গি তৈরি করে, তারা ইসকনকে দাগিয়ে দিচ্ছে জঙ্গি সংগঠন বলে। আমি তো এবার বলবো যে ইসকন তো শুধু ভারতবর্ষ বাংলাদেশ বলে না, সারা বিশ্বব্যাপী ইসকন ছড়িয়ে আছে। এবং প্রথম থেকে যে জিনিসটা বলেছি, শুধু ইসকন না, ইসকনের সাথে আমাদের যতগুলো হিন্দু সংগঠন আছে, ইসকনের মতো রামকৃষ্ণ মিশন, ভারত মহাসেবাশ্রম, ওঙ্কারনাথ মিশন, প্রত্যেকটা হিন্দু সংগঠন এবং আরও ছোট ছোট আমরা যারা আছি, তারা সবাই যেন এবার একসাথে এটার বিরুদ্ধে লড়াইয়ে নামে। কারণ আমাদের কিন্তু আর নিশ্চিন্তে চুপচাপ বসার আর কোনো কারণ নেই। আমরা কিন্তু জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর কিন্তু আমরা বসে আছি। আজ ঘুরে ফিরে সেই 1947-এর যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আজকে সেই দোরগোড়াতে গিয়ে আমরা দাঁড়ালাম। খুব ভালো হতো যদি সেদিনের মতো ধর্মের ভিত্তিতে যেমন পাকিস্তান আলাদা হয়ে গেছিলো, সেরকম ধর্মের ভিত্তিতে যদি আমাদের ভারতবর্ষকেও যদি আলাদা করতো। সেইটা না করে সেই কংগ্রেস আমাদের আজকে ঘুরিয়ে ফিরিয়ে আজকে 70 বছর পরও সেই একই দোরগোড়া এনে কিন্তু দাঁড় করালে। হোক না, বাংলাদেশ নিয়ে এত কথা বলছো তো এক্সচেঞ্জ পলিসি হোক না, আমরা ওখানকার হিন্দুদের নিয়ে নিচ্ছি, এখানকার বাংলাদেশের রোহিঙ্গাদের লাত মেরে বার করছি, বাংলাদেশ নিয়ে নিক, আমাদের দরকার নেই ওদেরকে। দিদি, বাংলাদেশে যে হিন্দুরা রয়েছেন কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে জেগে উঠেছেন, তারা একজোট হচ্ছেন। ভয় পেয়েছে বাংলাদেশের? কত মার খাবে, আর ভয় পাওয়ানোরও একটা লিমিট আছে। তুমি এতটাও ভয় মানুষকে পাইও না যে মানুষের ভেতর থেকে ভয়টাই উবে যায়। এবার তারা জানে আমরা মরবো, আর আমার কোনো উপায় নেই, তাহলে এবার মেরে মরবো। আমার রাজ্যবাসীকে আমার এই একটাই আর্জি, আর্তনাদ, আর্জি না আর্তনাদ, মরতে যখন হবে মেরে মরো, এর ওপর আর কোনো কথা নেই। যেমন কুকুর তেমন মুগুর, অনেক সহনশীলতা, অনেক ভাইচারা, অনেক সহানুভূতি আমরা অনেক দেখিয়ে নিয়েছি। তার পরিবর্তে শুধু আমরা প্রতারণা 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 ছাড়া আর পিঠে ছুরি ছাড়া আমরা কিচ্ছু পাইনি। এবার আমাদের কিন্তু উঠে দাঁড়িয়ে পাল্টা মারের কিন্তু এবার সময় এসছে। এখনও যদি আমরা চুপ থাকি, সমূহ বিপদ আমাদের সামনে। আর আমি আজকে এত চেঁচাচ্ছি কেন? আমি তো মরে যাব 2 দিন পর, বয়স বাড়ছে। আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমি কোথায় রেখে যাব? সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই লড়াই একা কারণ না, সবাইকে মিলে একসাথে লড়তে হবে। নিজেরটা ভেবো না। আরে আজকে একটা পশ্চিমবঙ্গবাসী, একটা পশ্চিমবঙ্গের মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে লাফাচ্ছে, খুশি হচ্ছে। আরে আমরা কতদিন বাঁচবো? লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আমরা তো বেশি দিন বাঁচবো না, আমরা তো চলে যাবো। তার সন্তানকে যে গাড্ডায় ফেলে যাব, সে তার সন্তানের কথা একবারও ভাবছে না। তো সেই জন্য হাত জোর করে করো, জোরে অনুরোধ, ছাড়ো, যা পাচ্ছ পাও, সরকার দিচ্ছে তো সরকারের নেওয়াটা নিয়ে নাও। কিন্তু যখন অস্তিত্বের লড়াই এসে গেছে, এসে যাবে না, এসে গেছে দোরগোড়ায়, এবার আমাদের একসাথে উঠে লড়তে হবে। দিদি, তৃণমূল শাসক একজন শাসক বলছেন, যে নেতা বলছেন যে যে এলাকা থেকে বিধানসভা ভোটে বিজেপি জিতবে সেই এলাকার কোনো মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, সেখানে স্বাস্থ্যসাথী দেওয়া হবে না, সেখানে যাবতীয় যে সবুজ সাথী থেকে শুরু করে যুবশ্রী কিছুই দেওয়া হবে না। মালদার না? মালদার ওই বিধায়কের নামটা কি? আমি মানে একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছে, এখন দেখছি যারা এসব এই ধমক চমক কথা দিচ্ছে, আমি কোনো ঘোষ বোস গুহ মিত্র চ্যাটার্জি ব্যানার্জি এদেরকে দেখছি না। সব মানে হাকিম মোল্লা রহমান, এরা 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 কোত্থেকে গজিয়ে উঠলো? এদের একটু ঠিকঠাক পাস লাইফটা দেখুক তো। আদৌ এরা কি আমার জন্মকর্ম থেকে এখানকার বাসিন্দা, না এরাও কোনো এক সময় উবে এসে বাংলাদেশ থেকে এসে বর্ডার পার করে অনুপ্রবেশ করে জাঁকিয়ে বসে ফলস আধার কার্ড, ফলস ভোটার কার্ড এগুলো বানিয়ে আজকে টিএমসির মাথায় নেতামন্ত্রী হয়ে বসে আছে? আর এই ধমক চমকের রাজনীতি তো আজকে না, আজকে সব এই 6টা উপনির্বাচন নিয়ে অট্টহাস্য করছে। আরে যেখানে নির্বাচন ঠিক করে হয় না, ওই উপনির্বাচন নিয়ে অট্টহাস্য করে কি হয়? আর উন্নয়ন যদি দাঁড়িয়ে ঝুলে থাকে, তাহলে ফেয়ার ইলেকশন করে দেখা না, এত ভয় কিসে? যে উপনির্বাচনের দিন, উপনির্বাচনে তো আর সরকার চেঞ্জ হয় না, তাহলে উপনির্বাচনের আগেও গিয়ে মানুষকে ধমকাতে চমকাতে হচ্ছে যে বেরিয়েও না, ঝুলে দাঁড়িয়ে আছে। তো ছাড় দে, একটা ফেয়ার ইলেকশন করে, সেটাও তোদের ক্ষমতা নেই যে উপনির্বাচন তোরা একটা মানে বিনা ধমকিতে, বিনা গুন্ডা বাহিনীতে তোরা করাবি। এই তো তোদের অবস্থা। আর এইটা ওই দাঁত বার করে যেন না বলে এগুলো মানুষের আশীর্বাদ, মানুষের জয় জয়কার। মানুষ ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছে। এটা মানুষের জয় জয়কার না, এটা কিছু তৃণমূলী পোষা গুন্ডা এবং ওদের ক্যাডাররা খুব ভালো কাজ করছে, কারণ ওদেরকে উপঢৌকন পেতে হবে। এটা ওদের জয় জয়কার। এটা কোনো বিন্দু মাত্র এটা আমার রাজ্যবাসীরও হাত তুলে আশীর্বাদ করেনি, আর এটা আমার রাজ্যবাসীরও এটা জয় জয়কার না।
দিদি, আপনি বলছেন যে যে বাংলাদেশের রোহিঙ্গারা কাঁটাতারের ওপার থেকে এসেছে তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া যাবে, কিন্তু অনেকে তো আবার এই দেশেই জন্মগ্রহণ করেছে, এই দেশকে তারা মাতৃভূমি হিসেবে আমি বারে বারে একটা কথা বলেছি, মুসলিমদের যে একটা সবসময় ভিকটিম কার্ড হিন্দু মুসলিম বলেই খেলে দেওয়া হয় না, আমি সেই মুসলিম সুশীল সমাজকেও বলছি, শিক্ষিত মুসলিম সমাজকে বলছি, আপনারা বেরিয়ে এসে এবার আওয়াজ তুলুন তো। অনেক তো হলো, আমরা তো অনেক দিলাম, এবার আপনাদের দেবার পালা। আপনারাও বলুন, আমার দেশের মুসলিম নিয়ে কিন্তু আমার সমস্যা না, তাহলে তো এতদিনে তো আমরা টিকতেই পারতাম না, রোজ দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে লাস্ট 13 বছরে। এই জিনিসগুলো আজকে দিনে দিনে আজকে হারোয়া নিয়ে এত লাফালাফি করছে। হারায় 100, একটা বুথে 100% ভোট কী করে হয় ভাই? যেখানে 200 ভোটার সেখানে পড়ে যাচ্ছে 500 ভোট, কী করে হয়? তাহলে এই বিশ্লেষণগুলোতে এবার মানুষের চিন্তা ভাবনা করার বিষয় এসে গেছে এই রাজ্যবাসীর। আমার তো একবারও আমার দেশে 100 বার আমার দেশের মুসলিমরা রাষ্ট্রবাদী মুসলিম, ওই জন্য আজকে আমার পার্টিতেও মুসলিম আছে, তারাও আমাদের সাথে পুজোয় আসে, তারাও আমাদের সাথে গলা চিৎকার করে জয় শ্রীরাম বলে। সবাইকে এক দাঁড়িপাল্লায় তুললে হবে না, একভাবে তাদেরকে দাগিয়ে দেওয়া হবে না। আমার সেই রাষ্ট্রবাদী মুসলিম ভাইদের কাছে, মুসলিম সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, তাহলে সবসময় মুসলিম মানেই যে একটা আতঙ্কবাদী, আততায়ী, জেহাদি, টেরিস্ট, তোমাদেরও কি শুনতে ভালো লাগে? তোমাদেরও তো শুনতে ভালো লাগে না। তাহলে তোমরা আজকে রাস্তায় নেমে এসে এই প্রতিবাদটা করো, যারা তোমাদের এই নাম নিয়ে, তোমাদের ধর্মের নাম নিয়ে, তোমাদের ভগবানের নাম নিয়ে যারা এই উৎপাত করছে, হাঙ্গামা করছে, আজকে তোমাদের উচিত তাদেরকে মুখ্য জবাব দেওয়া, তাদের মেরে মুখ ভেঙে দেওয়া। দিদি, তাহলে এই যে লড়াইয়ের কথা আপনি বলছেন, এই লড়াই বাংলার মাটি রক্ষার লড়াই, যেখানে মুসলিম হিন্দু অস্তিত্বের লড়াই এসে গেছে। এখন সত্যি কথা, এখন হিন্দুদের অস্তিত্বের লড়াই এসে গেছে। কারণ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী 100 বার কেন 1000 বার চিৎকার করে বলবো, আমাকে মানে মারুক কাটুক যাই করুক, চিৎকার করে পশ্চিমবঙ্গবাসীকে একটা জিনিস জাগানোর জন্য হাত জোর করে করজোর করে বলবো, আমাদের এখন অস্তিত্বের লড়াই। আজকে আমাদের কিন্তু মানে দেয়ালি পিঠ থেকে গেছে, আর আমাদের কিচ্ছু করণীয় নেই। কারণ এই অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা ঢুকিয়ে যেভাবে ভোট করে আর ডেমোগ্রাফি চেঞ্জ করে ওরা একটা সরকারে আসতে চাইছে, বা সরকার পরিবর্তন করার ওরা যে ক্ষমতাটা নিজের হাতে নিতে চাইছে, এটার থেকে কিন্তু সবাই সাবধান হও। আর সরকারও তুমুল মদত আছে সরকারের এর পেছনে। কারণ কি করে হয়, এখানে ঢুকে ভোটার আইডি কার্ড আর আর যেখানে ওখানকার টিএমসি নেত্রী দাঁড়িয়ে চিৎকার করে করে বলছে, তোমাদের মাধ্যমেই আমরা দেখেছি, এই অমুকদা দেখে নাও তো, কেউ যেন বিনা ভোটার কার্ড আধার কার্ডে না থাকে। এই তো তারা ওপেন বলছে। পুজোর প্রসাদ দিনের, হ্যাঁ, সকালের আকাশের আলোর মতো পরিষ্কার যে কারা রোহিঙ্গা দরদি, কারা বাংলাদেশি অনুপ্রবেশকারী দরদি। এর পরেও বলবে যে মানুষ ভোট দিচ্ছে, মানুষ দুহাত তুলে ভোট দিচ্ছে। মানুষ না, মানুষ খেপে গেছে। পশ্চিম বা বাংলার মানুষ না ভেতরে ভেতর দগ্ধাচ্ছে। এর প্রতিফলন একদিন না একদিন ঠিক হবে। এই আগুন একদিন বেরোবে, এই আগুনের বিস্ফোট হবে এবং এই সরকার জ্বলে পুড়ে ছাই হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।